আমার फोनটা একটা हनुमान নিয়ে পালিয়েছে। उधर ऊपर अर्धकुंवारी दिख रहा है ऊपर से। आज के डे 2 इन काटरा। आमरा एखन रयेछि आर्मी कैम्प इन काटरार सामने दाड़िये। एटा हच्छे आर्मी काटरा कैम्प। तो एखान थेके आमरा आमादेर जार्निर जोन्नो जे यात्रा स्टार्ट करब तार जोन्नो आमरा एखान थेके आमादेर जे आई कार्डगुलो सेगुलो आमरा नेওয়া হয়ে গেছে। তো এবার আমরা আমাদের জার্নি স্টার্ট করব হেঁটে উপরের দিকে। লেটস স্টার্ট ইট। যেদিক যায় সেদিক চলো। जय माता दी। जय माता दी बोले जर्नी स्टार्ट करो। जय माता दी। इधर से जाना है ना सब। हाँ। चलो अभी ये कार्ड अपने गले में डाल लेते हैं। उधर ऊपर अर्धकुंवारी दिख रहा है ऊपर से। कल के टेम्पारेचार যতটা ছিল আজকে এই উপরে উঠে টেম্পারেচার মানে কালকের থেকেও বেশি ঠান্ডা লাগছে। মানে আস্তে আস্তে টেম্পারেচার আরো কমছে। ভীষণ সুন্দর রাস্তা। চপারের আওয়াজ আসছে উপরে। চপারে করে মাতার দর্শন করতে যাচ্ছে অনেকে। আমরা হেঁটে যাচ্ছি। এখানে অনেক রকম সিস্টেম আছে যাওয়ার। ঘোড়ায় করে যাওয়া যায়, তারপরে চপারে করে যাওয়া যায়। ঘোড়াতে পার পারসন 600, 650 বা 700 টাকা করে পড়ে। এবার যদি এটা সিজনাল হয় মানে লাইক অ্যাট দ্য টাইম অফ নবরাত্রি, তো নবরাত্রির টাইমে হলে রেট অবভিয়াসলি ইনক্রিজ করতে পারে। মানে 1000 অবধি চলে যেতে পারে ঘোড়ায়। ঘোড়া বলতে বলতে পাশে ঘোড়া চলে এসছে। আর যদি এটা নবরাত্রির টাইম না হয় মানে আমরা যেরকম নবরাত্রির পরে এসি নভেম্বরে, এখন নভেম্বর চলছে, তাহলে রেট 600, 650, 700 এরকম চলে। আর চপারের কথা বলছিলাম, যদি কেউ চপারে করে পার্সোনালি যেতে চায় বা মাতার দর্শন করতে চায় তাহলে সেখানে পার পারসন রেট পড়বে হচ্ছে 1000 না, সেখানে পার পারসন রেট পড়বে হচ্ছে 7000 to 10,000 রুপিস। কারণ চপার অফকোর্স এক্সপেন্সিভ হয়, তো সেখানে 7000 to 10,000-এর মধ্যে চপারে সোজা মাতার ওখানে হেলিপ্যাড বানানো রয়েছে, সেখানে ডিরেক্ট চপারে করে পৌঁছে দেওয়া হয়। আমি অনেকটা আগে চলছি, বাকিরা পিছনে আসছে আস্তে আস্তে। ভাই এখনো অনেক উপরে উঠতে হবে, সবে তো স্টার্ট। এটা হচ্ছে মন্দিরে মানে মাতার জার্নি স্টার্টের এন্ট্রি পয়েন্ট। এটা লেডিসদের জন্য আলাদা রাস্তা, আর ওই পাশে রয়েছে এটা জেন্টসদের জন্য রাস্তা। এখান থেকে যদি নিচে যাওয়া হয় তাহলে এখানে গুলশান কুমারের ধাবা পড়ে, ওইখানে আমরা এই রাস্তা ধরে সোজা যাব ওখানে। বানগঙ্গা রাস্তায় যখন আসবো ওইখানে বানগঙ্গা দেখা যাচ্ছে, ওটাও আমরা দেখাবো। চল,
দেবীর দর্শন পাওয়ার জন্য দুটো রাস্তা আছে। আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি সেটা হচ্ছে গিয়ে বালগঙ্গা রাস্তা, আর ওই সাইডে যে রাস্তাটা দেখালাম একটু আগে ওটা হচ্ছে তারাকোট মার্গ। ঠিক আছে, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটায় বালগঙ্গা পড়বে, বাট আর এটা হচ্ছে লংগেস্ট রাস্তা। ঠিক আছে, এটাই একটু সময় বেশি লাগে তুলনায় যদি আমরা নিচের রাস্তাটা দিয়ে যেতাম, কিন্তু নিচের রাস্তাটা দিয়ে গেলে আমরা বালগঙ্গা নদীটা দর্শন করতে পারতাম না, তাই জন্য আমরা লংগেস্ট রাস্তাটা চুজ করেছি। তো মাঝ রাস্তায় যখন বালগঙ্গা নদী আসবে তখন সেটাও দেখাবো, ততক্ষণ দেখতে থাকো। যদি কেউ ঘোড়ায় যাবে ঠিক করে তাহলে এখানে হচ্ছে ঘোড়ায় যাওয়ার জন্য পার্চি কাটা হয়। এখান থেকে ঘোড়ার পার্চি নিয়ে তারপরে এখান থেকে যাত্রা শুরু হয় ঘোড়ার সাথে। चलो चलो जय माता दी, आयो डंडे पानी कोल्ड ड्रिंक लाठी आयो उधर। जय माता दी। এটা হচ্ছে বালগঙ্গা। বলা হয় এখানে স্নান করলে সমস্ত পাপ পুণ্যতে পরিণত হয়ে যায়। দুটো ইনফরমেশন দেওয়ার ছিল। ফার্স্ট হচ্ছে যাদের আর্মি ব্যাকগ্রাউন্ড রয়েছে, ঠিক আছে, হয় এখন আর্মিতে আছে বা আগে আর্মিতে ছিল, তো তারা আমরা যেখান থেকে RFID কার্ড নিয়েছি তারা সেখান থেকে RFID কার্ড বানাতে পারে, অথবা যারা এমনি নর্মাল যাদের আর্মি ব্যাকগ্রাউন্ড নেই তারা দুটো অপশান আছে তাদের কাছে। ফার্স্ট হচ্ছে এক হচ্ছে তারা স্টেশন থেকে RFID কার্ড নিয়ে নিতে পারে, ওটা সব থেকে ইজি হয়। যদি তারা হল্ট না করতে চায় আর যদি তারা মনে করে যে ওই দিনটা হল্ট করে পরের দিন থেকে জার্নি স্টার্ট করবে, তাহলে তাদের কাছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যেটা মেইন গেট থাকে, সেই মেইন গেট থেকে তারা জার্নি স্টার্ট করার আগে তাদের RFID কার্ডটা নিয়ে তারপরে জার্নি স্টার্ট করতে পারে। আমার খুব আর কি শ্বাস ফুলছে, কারণ এত চড়াই উঠতে হচ্ছে, দ্যাটস ওয়াই। জার্নি টাইমে নিজেদের জামা কাপড় বা এক্সট্রা লাগেজ নিয়ে আসার কোনো দরকার নেই। যেই লাগেজগুলো দরকার হবে না সেগুলো এক হচ্ছে আর্মির ক্লক রুম আছে, ওখানে রেখে আসতে পারো, মানে যেখান থেকে তোমরা RFID কার্ড বানাবে সেখানে রেখে আসতে পারো, আর বা হোটেলেও রেখে আসতে পারো, হোটেলের নিজস্ব ক্লক রুম থাকে সেখানেও রেখে আসা যায়। এবার আমরা যে হোটেলে ছিলাম আমরা সেই হোটেলের নিজেদের লাগেজগুলো রেখে এসেছি, চাইলে তোমরা ক্লক রুমেও রেখে আসতে পারো, হোটেলেও রেখে আসতে পারো, কারণ লাগেজ নিয়ে উপরে চড়াটা পসিবল না। আমরা প্রায় 2 কিলোমিটার হেঁটে উপরে চলে এসেছি, আর এখন রয়েছে চরণ পাদুকা মন্দির যেটা, সেটা আসছে। তো সেই চরণ পাদুকা মন্দিরটা আসলে দেখাচ্ছি, ভেতরে তো দেখাতে দেবে না, শ্যুট করতে দেবে না, বাইরে থেকেই দেখিয়ে দেবো। এটা হচ্ছে শ্রী চরণ পাদুকা মন্দির। पालकी ऑप्शन আছে কি বলছি तुमको हंसी नहीं आ रही मेरी बातें सुन के? है मेरे को तो बहुत हंसी आ रही है। যেটা বলছিলাম এখানে চপার ঘোড়া আর হচ্ছে হ্যাঁ এগুলো ছাড়াও আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে পালকির অপশান। 4 জন মিলে পালকি নিয়ে যায় আর দিয়েও যাবে, তো সেখানে কস্ট পড়ে অ্যারাউন্ড
1000 to 2000 পার পারসন, অনেক সময় 2-3,000ও হয়ে যায়, কারণ যখন এটা সিজনাল হয় তখন, লাইক নবরাত্রি যেটা আগেও বলছিলাম, এটাই। মানে একটু একটু হাঁটা হচ্ছে আর একটু একটু বসা হচ্ছে, কারণ রাস্তার পাশাপাশি অনেক বসার জায়গা রয়েছে, প্রচুর দোকান রয়েছে খাবারের, সেটার কোনো কমই হবে না। আর হ্যাঁ, প্রচুর ভক্তরা রয়েছে, তো এখানে টায়ার্ডনেস সেরকম ফিল হবে না। একটু হাঁটো, একটু রেস্ট করো, আবার হাঁটো, খাও, আবার হাঁটো, এটাই। প্রচুর ঘোরা এখানে। অর্ধকুমারী পর্যন্ত 7 কিলোমিটারের মধ্যে হাফ রাস্তা চলে আসা হয়ে গেছে, মানে প্রায় 3.5 কিলোমিটার মতন আমরা হেঁটে চলে এসেছি, এখনো বাকি রাস্তা যাওয়া বাকি। দেখতে থাকো। সবে আমরা হাফ রাস্তা এসেছি, কাউন্টারে লেখা রয়েছে নেক্সট কাউন্টার অর্ধকুমারী 3 কিলোমিটার আফটার, মানে এখনো 3 কিলোমিটার গেলে তারপরে অর্ধকুমারী আসবে। চলো হাঁটতে থাকি। আমি বাকিদের থেকে অনেক আগে এগিয়ে চলে এসেছি, ওরা পিছনে আস্তে আস্তে আসছে, তো চলতে থাকো, বসতে থাকলে অনেক দেরি হয়ে যাবে। চলো হাঁটতে হাঁটতে মাম্মিকেও পেয়ে গেছি সাথে, শুধু মাই আমার সাথে পাল্লা দিতে পারছে, বাকিরা হাঁপিয়ে একদম সেই কোথায় পড়ে রয়েছে। আমরা প্রায় 3.5 কিলোমিটার মতো চলে এসেছি। এখন বাজে হচ্ছে কটা বাজে, আরে ঘুরি অন, যাই হোক এখন বাজে হচ্ছে ওই 1:30 মতন বাজে। আমরা ওই 10টা 10:30টার দিকে হাঁটা শুরু করেছিলাম, এতক্ষণে সবে আমরা 3.5 কিলোমিটার কভার আপ করতে পেরেছি। কত উঁচু! চলো, এই রোদ্দুরে এত গরম লাগছে না, আমার মধ্যে কি বলতো জার্নিটা স্টার্ট করা উচিত সূর্যাস্তের পর, তাহলে এটলিস্ট গরমটা কম লাগবে, রোদ্দুরটা থাকবে না। তো একটু ঠান্ডা কিছু স্প্রাইট, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেলে মোটামুটি ভালো লাগে। আমরা এখন রয়েছি পুলিশ চেকপোস্টের এখানে, আর এখানে সাইনবোর্ড রয়েছে ওয়ে টু অর্ধকুমারী, এই রাস্তা থেকে আর বেশিক্ষণ নেই, 1 কিলোমিটারও পুরো নেই, হাফ কিলোমিটার মতন বাকি রয়েছে, গেলে অর্ধকুমারী। ও ফাইনালি 7 কিলোমিটার কভার। চলো। এটা হচ্ছে ভগবতী ভবন, মানে এখানে রুমস পাওয়া যায় থাকার জন্য। কেউ যদি মনে করে অর্ধকুমারীতে এসে স্টে করবে বা রাত্রিরে থাকবে, অনেক সময় কি বলতো যখন সিজনের সময় থাকে তখন রাত্রিবেলা দর্শন করা যায় না, বা হয়তো নাম্বার যেগুলো থাকে সেগুলো হয়তো আসার অনেক টাইম থাকে দর্শন করার, তো তখন এই রুমসগুলো বুক করা যায়, বা আলাদা ডিসপেন্সারি বা আলাদা রুমস হোটেল সেগুলো থাকে, সেগুলোতে থাকা যায়। এখানে ডরমেন্টরির মতন থাকে, মানে এক একটা রুমে 6টা বা 7টা বেড সিস্টেম থাকে আর কমন বাথরুম থাকে, তো সেখানে থেকে আর কি চেঞ্জ বা রাত্রে ঘুমানো এই সমস্ত করা হয়। কম্বল বালি সেটা ওরাই দেয়, আর হচ্ছে রেট পড়ে হচ্ছে 100 থেকে 150 অবধি পার পারসন রেট পড়ে রুমে। আর এছাড়া এখানে খাওয়ার জন্য সমস্ত রকম জায়গায় রয়েছে, ম্যাকডি রয়েছে, এছাড়া বিকানির রয়েছে, আরও সমস্ত কিছু পেয়ে যাবে। इधर हनुमान जी के दर्शन भी हो गए, चलो साथ में।
আমাদের অর্ধকুয়ারি থেকে টিকিট কাটা হয়ে গেছে, তো দর্শনের জন্য অর্ধকুয়ারিতে দর্শনের জন্য 10 ঘন্টা পর আমাদের নাম্বার আসবে, মানে রাত্রির প্রায় 2:30-3টের দিকে। তা অতক্ষণ এখানে ওয়েট করা পসিবল না, তো আমরা ভাবছি এখন লাঞ্চ করে তারপরে সোজা বৈষ্ণো মাতা দর্শন করে তারপরে চলে আসবো আবার এখানে, কারণ এখানে অলরেডি ডরমেটরি বুক করা রয়েছে। রাত্রিটা আমরা এখানে থাকবো, থেকে তারপরে দর্শন করে আবার ব্যাক করবো, তারপরে পরপর দেখাচ্ছি। চলো আগে লাঞ্চটা করে নিই। তবে রুটিগুলো ভালো দিদি, নরম। ভাত, রুটি, ডাল, সবজি লাঞ্চের জন্য চলে এসেছি। এটা হচ্ছে ভগবতী ভবন। আজকে রাতে আমরা এখানে থাকবো। আমাদের ডরমেটরি টপ ভিউ, আর আগের ক্লিপে ডরমেটরি দেখালাম, ডরমেটরিতে ওই রকমই আর কি পরপর সব বেডসগুলো থাকে। আমাদের 15 থেকে 21 নম্বর বেড পড়েছে, আর একদম টপে, যেহেতু ভিউটা খুব সুন্দর এখান থেকে। যথেষ্ট ঠান্ডা লাগছে এখানে উপরে এসে এখন। তো এখন যাই, ফ্রেশ হই, একটু রেস্ট নিই, তারপরে দেখা যাক কোথায় যাচ্ছি, কি করছি। যত इन्फॉर्मेशन আছে पापा जी से सुन लो। हम अर्धकुआरी में जो हमने रूम लिया, बांग्ला बोलो। अर्धकुआरी में, अच्छा अभी हम बांग्ला में बोल रहे हैं। अर्धकुआरीতে আমরা রুম নিয়েছিলাম, ডরমেটরি রুম। এখানে ডরমেটরি রুমেই পাওয়া যায়, কোনো আলাদাভাবে কোনো সেপারেট কোনো রুম নেই। ডরমেটরি রুম, ডরমেটরি রুমের মধ্যে 20টা করে বেড থাকে। তা আমরা যেই বেড পেয়েছি, এই ভবনের নাম হলো শেলপুত্রী ভবন। এই যে টিকিট আমরা অনলাইনে করেছি, শেলপুত্রী ভবন। আমাদের সিট নাম্বার পড়েছে 15 থেকে 21, আমরা 7 জন আছি। তা এমনি রুম খুব সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, বাথরুম এমনি সব ঠিকঠাক আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো অসুবিধা নাই। রেস্ট করার জন্য ঠিক আছে। আমরা যে টিকিট করেছি অর্ধকুয়ারি দর্শন করার জন্য, তাতে আমাদের সময় দিয়েছে 12 ঘন্টা পরে আমাদের নাম্বার আসবে। তাতে আমরা এখান থেকে দর্শন করে মাতা দর্শনে যেতে পারছি না, তাই এখানে আমরা ওয়েট করে এখানে অর্ধকুয়ারি দর্শন করে তারপরে আমরা কালকে সকালবেলা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে মাতার ভবনের উদ্দেশ্যে আমরা রওনা দেব। ওইখানে দর্শন করে আমরা ভৈরবনাথের দর্শন করে তারপরে রিটার্ন ফিরবো কাটরাতে। কারণ অর্ধকুয়ারি দর্শন করে মাতা বৈষ্ণো দেবীর পুজো দিয়ে ভৈরবনাথের দর্শন করলে তবে দর্শন সম্পূর্ণ হয়, সাকসেস হয়, এটাই হলো নিয়ম। আর কেউ যদি শুধু মাতা বৈষ্ণো দেবীর যদি দর্শন করে নিচে চলে যায়, সেটা পুরোপুরি দর্শন হয় না। মানে এখানে 3টে, তার সাথে একটা আছে বালগঙ্গা। যদি বালগঙ্গায় স্নান করে এই অর্ধকুয়ারি দর্শন করে মাতা বৈষ্ণো দেবী পুজো দিয়ে ভৈরবনাথের দর্শন করে যদি পুরো যাত্রা কমপ্লিট করা হয়, তবেই মাতা দেবীর পূর্ণ দর্শন। এইটা সবাইকে মাথায় রাখতে হবে। এটা হলো আজকের সব কাহিনী। আমরা সবাই সুস্থ আছি, সবাই ভালো আছে, কোনো অসুবিধা নেই। हमने इतना कुछ पूछा, এটা বলতে বলেছিলাম আমি, কোথায় কবে কোথায় সব বলে দিয়েছে। যাই হোক, কি যেন বলছিলাম, হ্যাঁ আমাদের রুম নাম্বার হচ্ছে 303, আর বাকি ডিটেলস তো পাপাজির থেকে শুনে নিয়েছো। এইটাই আবার তো, হ্যাঁ ওটা 2nd ফ্লোরে আছে রুমটা।
আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা ফার্স্ট আসছে, যারা যদি নবরাত্রিতে আসে, এখানে সবসময় রুমস অ্যাভেলেবেল থাকে না, আগে থেকে বুক করাতে হয়, ঠিক আছে? এই যেই ভবনে আমরা রয়েছি সেখানে রুম বুক করিয়ে তারপরে আসতে হয়, নাহলে হয় না। আর এছাড়াও 100 রুপিস করে কম্বল বালিশ এমনি নিতে পাওয়া যায়, কিন্তু সেটা হচ্ছে গিয়ে সবার সাথে মিলে নিচে গ্রাউন্ডে থাকতে হয়, ঠিক আছে? যেহেতু রুমস অ্যাভেলেবেল থাকে না। এবার যদি রুমস পেয়ে যাও তাহলে তো খুবই ভালো, নাহলে এখানে নিচেই থাকতে হবে। আর ডরমেন্টারি পেয়ে গেলে তো সব থেকে ভালো হয়, একদম কমফোর্টেবল থাকবে, সেটাই। আর রেটস খুবই রিজনেবল, 100-200 টাকা দিয়ে ডরমেন্টারি থাকা মানে খুবই রিজনেবল রেটস। আর নিচেও সেমই রেটস রয়েছে। আর এছাড়া সমস্ত কিছু ওরা প্রোভাইড করছে, বালিশ কম্বল এভরিথিং প্রোভাইড করছে, শুধু খাওয়া দাওয়াটা নিজেদের করতে হবে, এটাই। দর্শন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে উপরে চড়া শুরু করবো বৈষ্ণো দেবীর দর্শনের জন্য। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওয়েদার দেখতেই পাচ্ছ, বাইরের ওয়েদারটা দেখিয়ে দাও। এবার এখান থেকে উপরে স্টার্ট করবো। এই রেনকোট পরে, রেনকোট এগুলো বাইরেই পাওয়া যাবে, সব কিছু অ্যাভেলেবেল থাকে। এই রেনকোটগুলো 300 টাকা করে, 100 টাকা আর 50 টাকা তার কমেও রয়েছে রেনকোট। যখন বৃষ্টি হবে বা ওয়েদার খারাপ হবে তখন রেনকোট যখন ছাতা হাতে পেয়ে যাবে ইজি। আগের ক্লিপে বলেছি যে আমাদের অর্ধকুমারী দর্শন হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, পুরো সাদা হয়ে রয়েছে দেখা যাচ্ছে। তো এখন আমরা পুরনো রুট ধরে যাব না, প্রচণ্ড ঠান্ডা লাগছে, পুরনো রুট ধরে যাব না, যাবো হচ্ছে কি এই নতুন রাস্তাটা ধরে। এটা একটুখানি লং বাট অতটা খাড়াই না, আর এই রাস্তায় ঘোড়া চড়ে না, ঠিক আছে? তাই জন্য পিছন থেকে ডাক পড়েছে বাবা বাবা বলে। ট্রাইপড খুঁজে পাচ্ছিলাম, ফাইনালি ট্রাইপডটা পেয়ে গেছি। কালকে একটা ইনসিডেন্ট ঘটেছে রাত্রিবেলায়, সেটা বলে দিই। কালকে না, কালকে হচ্ছে আমার ফোনে একদম চার্জ ছিল না, ঠিক আছে? এই সারাদিন ছবি টবি তোলা, তারপরে ব্লগিং করা, তো এর জন্য খুব ফোন ইউজ হয়েছে। তো স্বাভাবিক রাত্রিবেলা 20% চার্জ বাকি, তার আগের দিন তো 5% চার্জ নিয়ে আমি ওই চেনাবরিবার থেকে বাড়ি ফিরেছিলাম। তো এবার আজকে হচ্ছে ডে 3 ইন কাটরা, ঠিক আছে? এবার ফোনে যেহেতু চার্জ নেই, ফোন চার্জে দিতে হবে। এবার আমরা যে ডরমেন্টরিটাতে রয়েছি সেই ডরমেন্টরিতে মানে চার্জিং প্লাগ নেই, ঠিক আছে? মানে রয়েছে কিন্তু খারাপ কাজ করে না। এবার ফোনে তো চার্জ দিতে হবে, নাহলে আজকের দিনটা কী করে কাজ চালাবো? আর সাথে হচ্ছে পাওয়ার ব্যাঙ্কটাও খারাপ হয়ে গেছে বলে ওটাও নিয়ে আসতে পারিনি। এবার বাবাকে বলেছিলাম একটু গিয়ে দেখো কোথায় চার্জ তুমি দিতে পারো কি না। তো আমাদের ডরমেটরির নিচে একটা জায়গায় অনেকগুলো একসাথে চার্জিং পয়েন্ট রয়েছে, তো সেখানে সবাই একসাথে চার্জ দিচ্ছিল। বাবা ওখানে নিয়ে গেছে ফোনটা, এবার সেটা তো খোলা জায়গার মধ্যে, আর প্রচুর হনুমান, আমি আগের ক্লিপসগুলোতে দেখিয়েছি। বাবা ফোনটা চার্জে বসিয়ে একটুখানি অন্যমনস্ক হয়েছে, আমার ফোনটা একটা হনুমান নিয়ে পালিয়েছে। বাবা ধাওয়া করেছে, ঠিক আছে? ধাওয়া না করলে তার ফোনটা পেতো না। এবার অনেক কষ্টে তো মানে ফোনটা নেওয়ার চেষ্টা করছে। এবার লাস্টে মনে হয় হনুমানটা ফোনটাকে আর কি ছুঁড়ে ফেলে দিয়েছে। ভাগ্যিস ফেলেছে, ফোনের কিছু হয়নি, শুধুমাত্র ব্যাক কভার যেটা ছিল সেটা ভেঙে গেছে। তো সেটা কি আর করা যাবে, বাট ফোনটা তো ফেরত পেয়ে গেছে, এটাই অনেক। ভাগ্যিস ফোনটা ভাঙেনি, নাহলে আজকের ব্লগার হতো না।
তো যাই হোক, এটাই হচ্ছে মানে একটা মেমোরেবল। কালকে ওয়েদার খুব সুন্দর ছিল, গরম ছিল, রোদ ঝলমলে ছিল, উঠতে মানে ঠান্ডা সেরকম লাগছিল না, গরমই লাগছিল। কিন্তু আজকে এতটা ঠান্ডা, মানে রাত্রিবেলা শুতে পারছিলাম না, এত ঠান্ডা লাগছিল, কম্বলে হচ্ছিল না, এত মানে ঠান্ডা। আর তার উপর থেকে দিয়েছে বৃষ্টি, রাত্রি 2টো থেকে টানা বৃষ্টি চলছে, একবারও থামেনি, কন্টিনিউয়াস বৃষ্টি চলে যাচ্ছে। তো হাত পাতগুলো জাস্ট থরথর করে কাঁপছে, এতটা ঠান্ডা লাগছে। এটাও একটা এক্সপিরিয়েন্স যে মাতা রানীর কাছে দর্শন করতে এসেছি আর এটুকু করবো না, সেটা কি করে হয়। তো এইটাই, তো বাকি জার্নি কন্টিনিউ করতে থাকি। এটা হচ্ছে বৈষ্ণোদেবীর এখানে দর্শনের জায়গায়, স্নান করার জন্য ওয়াশরুম। এটা হচ্ছে ভেট কাউন্টার, এখান থেকে মাতাজিকে চড়ানোর জন্য ভেট নেওয়া হবে। এটা হচ্ছে রোপওয়ে, এটাই করে আমরা বৈষ্ণোদেবী দর্শনের পরে ভৈরবনাথে যাব। রোপওয়েতে পার পারসন 100 রুপিস করে লাগে আপ ডাউন। আর রোপওয়ের টিকিট কাটার পর 2 ঘন্টার মধ্যে জার্নি কমপ্লিট করতে হয়। আমাদের বৈষ্ণোদেবী দর্শন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে, এই যে ওপরে রোপওয়ের এখানে তার দেখা যাচ্ছে, এখান থেকে আমরা যাব ওই ওপরে ভৈরবনাথ দর্শন করতে। কারণ বলা হয় যে বৈষ্ণোদেবী দর্শনের পর যদি ভৈরবনাথ দর্শন না করা হয় তাহলে যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। এখন বাজে 9টা, আর আমরা অর্ধকুয়ারি থেকে 6:45 সময় যাত্রা শুরু করেছিলাম। আমরা প্রায় 3 ঘন্টার মধ্যে 14 কিলোমিটার পায়ে এখন কাটরাতে পৌঁছে গেছি। এখন আজকে আমাদের জার্নি এখানেই শেষ, বৈষ্ণোদেবী যাত্রা। আর এখন আমরা হোটেলে যাব, ফ্রেশ হব। কালকে সারাদিন রেস্ট, হয়তো কোথাও যেতেও পারি, সেটা নেক্সট ব্লগে বলবো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। টাটা।